আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা? তো চলে আসলাম আপনাদের মাঝে চার ভাইয়ের কলিজার এক বোন গল্পর পর্ব 4 নিয়ে। তো চলো গল্পটা শুরু করি। আমেরিকা থেকে আসা বিমান থেকে নেমে এয়ারপোর্টে 1 মিনিটেও দেরি করলো না একটা ছেলে। গাড়িতে উঠে বসলো। গন্তব্য এখন হাসপাতাল। সেখানে তার প্রেয়সী জীবন মরণের সাথে লড়াই করছে। ছেলেটার বয়স 24 বছর। দেখতে বেশ স্মার্ট। গায়ের রং শ্যাম বর্ণের। চেহারাটা অনেক মায়াবী। নাকটা কিছুটা খাড়া। সবসময় বেশি সুন্দর তার হাসিটা, কারণ হাসলে গালে টোল পড়ে। ছেলেদের গালে টোল পড়লে এত সুন্দর লাগে তা ওকে না দেখলে বোঝা যাবে না। চোখের পাপড়িগুলো একটু বেশি বড়, পলক ফেললে ভালো লাগে দেখতে। চুলগুলো অগোছালো, চোখ মুখের অবস্থা নাজেহাল। কাল সারা রাত কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। এখন গ্রুপ ইন্ডাস্ট্রির ওনার তিনি। বাবা মারা উম, বাবা মারা যাওয়ার পর খুব কম বয়সে বিজনেসের জগতে প্রবেশ করেছেন। পরিবারের এক বড় বোন এবং মা আছে। 4 ভাই বোনের আইসিইউ এর সামনে বসে আছে। এখনো 24 ঘন্টা হয়নি। 72 ঘন্টা আগে কোনো কিছু বলা যাবে না। অর্ণব বলল, অরূপকে জিজ্ঞেস করছিলি কোনো খোঁজ পেয়েছে কিনা? ঈশাদ বলল, না ভাইয়া, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আদিল বলল, তবে খুব শীঘ্রই পেয়ে যাবে। ওরা তো জানে না কাদের কলিজায় হাত দিয়েছে তারা। অর্ণব বলল, শান কোথায় আদি? আদিল বলল, ওর নাকি জরুরি কোন কল এসেছে, কথা বলছে। ওদের সামনে অরূপ এলো। অরূপের বয়স 23 বছর। খুব ছোটবেলায় অর্ণব ওকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিল। তখন থেকে এই পর্যন্ত এখনো তাদের কাছেই আছে। অবাধ্য ও অসামান্য কোনো কিছুই কাজ করেনি। 4 ভাইয়ের পাশাপাশি অরূপও উষাকে ভীষণ ভালোবাসে, তবে সেটা ভাইয়ের মতো। অরূপ যে কোনো নিজের 4টা ভাই ও একটা বোন পেয়েছে। অরূপও যদি জানতে পারে ওদের বোনকে কেউ ডিস্টার্ব করছে, তাহলে তাকে আধা ঘন্টার পর হসপিটালের জরুরি বিভাগে খুঁজে পাওয়া যাবে। ওর কারণে উষাকে কেউ ডিস্টার্ব করা দূরে থাক, ওর থেকে তাকাতেও ভয় পায়। কলেজে উষাকে দেখে রাখার সম্পূর্ণ দায়িত্ব অরূপের। অরূপ অর্ণবের ডান হাত। ওর বডিগার্ডের প্রধান অরূপ। অরূপের কাজ হলো 24 ঘন্টা ওদের 4 ভাইয়ের কথা মানা ও বোনকে দেখে রাখা। অরূপ বলল, ভাই আমাকে ডেকেছেন? অর্ণব বলল, বনু যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন তুই কোথায় ছিলি? অরূপ বলল, আমি তো গুলশানে ছিলাম। আপনি চৌধুরীদের সাথে যে 20 কোটি টাকার ডিল করেছিলেন তা কনফার্ম করতে নিতে। আদিল বলল, তুই কি করে জানলি বনু অ্যাক্সিডেন্ট করেছে? অরূপ বলল, আমাকে একজন আননোন নাম্বার থেকে কল করেছে। শুধু এতটুকুই বলছে মির্জাদের একমাত্র বোন অ্যাক্সিডেন্ট করেছে। আমি প্রথমে বিশ্বাস করিনি, পরে আবার কল করে জানায়। আমি লোক লাগিয়ে জানতে পারি কলেজের উল্টো দিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির বর্ণনা শুনে সেখানে ছুটে যাই। গিয়ে দেখি বনু অ্যাক্সিডেন্ট করেছে। ঈশাদ বলল, আমাদের বাড়ির কলেজের সামনের দিকে, কিন্তু বনু উল্টো দিকে কেন যাবে? অরূপ বলল, বনু উল্টো দিকে কেন গিয়েছে সেটা আমার জানা নেই। অর্ণব বলল, ওর বডিগার্ড কোথায় ছিল? অরূপ আবারও বলল, ভাই, বনু কাল অনেক জিদ করেছে তার সাথে যাতে কেউ না থাকে। সে বাড়িতে একাই চলে যাবে। এমনকি সাথে ড্রাইভারও নেই। কারো সাথে কোনো কথা শুনেনি। বনুর জেদের বাকি সবাই চলে এসেছে। ঈশাদ বলল, তুই যখন বনুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিলি তখন কি কোনো সন্দেহজনক কিছু দেখেছিস? অরূপ বলল, তেমন কিছু তো মনে পড়ছে না সেজো ভাই। আদিল বলল, ভালো মতে মনে করতো ভাই, দেখ একটু ভাব। অরূপ বলল, অনেক সময় ধরে ভাবলাম। মুখে সামান্য হাসি ফুটিয়ে তুলে বলল অরূপ বলল, মনে পড়েছে। আমি যখন বনুকে খাদের থেকে তুলে এনেছিলাম তখন সেখান থেকে কিছুটা দূরে একটা কালো প্রাইভেট কার দাঁড়ার করানো ছিল। গাড়িতে করে আসার সময় পেছনে একটা সাদা গাড়ি দেখেছিলাম। তখন আমার এত দিকে খেয়াল করার সময় হয়নি। আমি তখন হসপিটালের সামনে এসে টেনশন করছিলাম। অর্ণব বলল, তুই জানলি কি করে বনুকে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে? অরূপ বলল, আমি খবর নিয়েছি। কাল বিকেলে যখন হসপিটালের মির্জারা ছুটে এসেছিল তার কিছুক্ষণ পর অরূপ 4 ভাইকে এক কথাটাই বলেছিল,
যে তাদের বোন অ্যাক্সিডেন্ট হয়নি, তাকে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। যা শুনে 4 ভাই রেগেছিল যে এই কাজটা করেছে তাকে জ্যান্ত পুঁতে ফেলবে তারা। অর্ণব বলল, আদি ওর কাছ থেকে ওই নাম্বারটা নিয়ে অন্তত কমিউনিটির কাছে পাঠিয়ে দে, যদি কোনো কিছু পাওয়া যায়। আদিল বলল, কোন নাম্বার থেকে কল এসেছে? অরূপ বলল, সেজো ভাইয়া এই নাম্বারটা থেকে। মোবাইলের নাম্বারটা দেখি। আদিল, আমি পাঠিয়ে দিচ্ছি। ইশাদ বলল, কাল রাতে বনুকে মারতে চেয়েছিল, তা দেখতে পেয়েছিস? অরূপ বলল, না সেজো ভাইয়া, তার মনে পড়লে কালো পোশাক ছিল, মুখটাও মুখোশে ঢাকা ছিল। পালানোর সময় আমার সাথে ধাক্কা লাগে, ঝড়ের বেগে পালিয়ে যায়, আমি পিছু নিয়েও ধরতে পারিনি। অর্ণব বলল, সব খবর নেও অরূপ, আমার বনুর কিছু হলে একটাকেও আমি ছাড়ব না। 24 ঘন্টার মধ্যে আমার সব খবর চাই। অরূপ বলল, ঠিক আছে ভাই। বনুর অবস্থা কেমন ভাই? অরূপ বলল, কোনো রেসপন্স নেই, কি হবে তা একমাত্র আল্লাহই জানে। অরূপ বলল, আমি সকালে বনুর জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, যদি সুস্থতা কামনা করেছি, যদি আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেয়। দেখেন ভাই, আল্লাহ আমাদের কথা ফেলবে না, বনু ঠিক সুস্থ হয়ে যাবে। ছল ছল চোখে অরূপ বলল। অরূপের কথা শুনে 3 ভাই অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল। যে ছেলেটার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, নেই কোনো আত্মীয়তা নেই, ছেলেটাও তাদের বোনকে কতটা ভালোবাসলে এমনটা করতে পারে। ওদের এমন করে তাকিয়ে থাকতে দেখে অরূপ বলল, ভাইয়া আমার দিকে এভাবে তাকিয়ে লাভ নেই, আমিও আপনাদের মতো বনুকে অনেক ভালোবাসি। হয়তো আমি ওর আপন ভাই নই, কিন্তু কোনো অংশে আমি ওকে নিজের বোনের থেকেও কম ভালোবাসিনি। আমি বনুকে কখনো বোন ছাড়া অন্য চোখে দেখিনি। কাঁদো কাঁদো কণ্ঠে বলল। 3 ভাই অরূপকে জড়িয়ে ধরল। সত্যি ওরা ভুল মানুষকে বনুর দেখার জন্য চয়েস করেনি। অর্ণব বলল, আমার বনুটা সত্যি অনেক লাকি রে, ও একটা দুইটা নয় 5টা ভাই পেয়েছে। সত্যি আমি আমাদের জন্য আরেকটা ভাই এনেছি। কান্না জড়ানো কণ্ঠে অরূপ বলল, আমি বেঁচে থাকতে বনুর কিছুই হতে দেব না, এটা আমার অঙ্গীকার। যেভাবে হোক, যে করেই হোক, দরকার হলে নিজের জীবন দিয়ে হোক, বনুর এই অবস্থার জন্য যে দায়ী তাকে খুঁজে বের করব। ইশাদ বলল, বড় ভাইয়া তুমি সত্যি আমাদের জন্য আরেকটা ভাই নিয়ে এসেছো। হয়তো এতদিন না বুঝলেও আজ বুঝতে পেরেছি অরূপ আমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। অরূপ বলল, ভাই আপনি আমায় রাস্তা থেকে কুড়িয়ে এনেছেন। আমি আজও জানি না আমার বাবা মাকে। রাস্তার একটা ছেলেকে এখনো নিজের ভাইয়ের চোখে ছাড়া অন্য চোখে দেখেননি। আমার মতো ছেলেকে বিশ্বাস করে আপনাদের 7,000 ধন বনুকে দেখে রাখার দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদের নুন খেয়ে কখনো আপনাদের সাথে বেইমানি করব না, কিন্তু কাল যদি আমি থাকতাম তাহলে হয়তো বনুর এই অবস্থা হতো না। আমায় মাফ করে দিবেন, আমি কাল আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি, যার কারণে বনু এত কষ্ট পাচ্ছে। আমি সত্যিই দুঃখিত। কাঁদো কাঁদো কণ্ঠে অরূপ বলল। আদিল বলল, তোর কোনো দোষ নেই রে অরূপ, এটা আমাদের ভাগ্য, আল্লাহ লিখে রেখেছেন। তার জন্য তোর ভালোবাসা দেখে আমরাও হাসিয়ে ভাষা হারিয়ে ফেলেছি। সত্যি আমরা তোকে পেয়ে ধন্য। ইশাদ বলল, খবর লাগানো শুরু করে দে, যত টাকা লাগে সব আমরা দেব। আমার বনুকে যারা মারতে চেয়েছে তাদের আমাদের চোখের সামনে চাই। অরূপ বলল, চিন্তা করবেন না ভাই, সব আমার উপর ছেড়ে দেন, আমি সব খবর নিয়ে ফিরব। অরূপ চলে গেল, কিন্তু অরূপের উষার প্রতি ভালোবাসা দেখে ওরা যেন ভাষা হারিয়ে ফেলেছে। অরূপ খুব গম্ভীর টাইপের ছেলে, কখনো মনের ভাব প্রকাশ করে না, কিন্তু আজ ওর চোখে শুধু উষার প্রতি ভাইয়ের ভালোবাসা দেখতে পেরেছে, যার মধ্যে ছিল না কোনো মিথ্যা, কোনো ছলনা কিংবা বাহানা। হাসপাতালের সামনে গাড়ি থামতেই গাড়ি থেকে নেমেই এই কোটটা ছুঁড়ে ফেলে দিল সদ্য আমেরিকা থেকে আসা ছেলেটি। দরজাটা খুলে দৌড়ে হাসপাতালের ভেতরে চলে গেল। এতটা তাড়াহুড়ো ছিল যে তার গাড়ির দরজাটা পর্যন্ত লাগানোর সময় নেই। ভেতরে প্রবেশ করে উষার আইসিইউ এর সামনে এর নাম্বার জেনে সে ছুটে গেল। মাঝপথে ঈশানের সাথে দেখা হলো। শান, উষা কোথায়? ও এখন কেমন আছে? কিভাবে অ্যাক্সিডেন্ট করলো? ও কি ভালো হবে না? ও আমার সাথে রাগ করেছে, আমি ওর সব কথা মেনে চলবো? ও কি আমার সাথে আর কথা বলবে না?
এক নিঃশ্বাসে সব কথাই বলল। ঈশান বলল, জিবরান তুই? অবাক হয়ে। আমেরিকা থেকে যে ছেলেটা আসলো তার নাম জিবরান খান। ইশরাত তো ঈশানের বন্ধু এবং অর্ণবের ডিল পার্টনার। প্রথম সপ্তাহের জন্য একটা ডিল কনফার্ম করতে আমেরিকায় গিয়েছিল। উষার এই অবস্থা শুনে ডিল কনফার্ম না করেই চলে এসেছে। উষাকে অনেক ভালোবাসে জিবরান, সেটা অবশ্য উষার 4 ভাই জানে। জিবরানের মতো ভালো ছেলে আজকাল হয়তো খুব কমই পাওয়া যাবে। কোনো ব্যাড হ্যাবিট নেই ছেলেটির। জিবরান বলল, কি রে, কথা বলছিস না কেন? ঈশান বলল, এত প্রশ্ন একসাথে করলে উত্তর দিব কি করে ভাই? জিবরান বলল, কোথায় আমার উষা? আমি ওকে এক নজর না দেখে যে শান্তি পাচ্ছি না রে। গতকাল রাতটা যে কিভাবে কেটেছে সেটা তোকে বোঝাতে পারবো না। উষা এখন ভালো আছে, ওর কাছে নিয়ে চল আমাকে। তোরা একসাথে থাকলে কিভাবে এসব? কিভাবে হলো এটা অ্যাক্সিডেন্ট? ঈশান বলল, মাঝে মাঝে মানুষেরা দ্বারায় মিস্টেক হয়ে যায়। আমাদেরও হয়েছে রে, যার মাসুল আমাদের বনুকে দিতে হচ্ছে। জিবরান বলল, আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে তুই আগে উষার কাছে নিয়ে চল, পরে সব কথা শুনবো। ঈশান বলল, চল। ঈশান জিবরানকে নিয়ে উষার কাছে চলল। জিবরানের অবস্থা এখন পাগল প্রায়। তখনে ওর ভালোবাসার মানুষটাকে এক পলক দেখবে তার জন্য ছটপট করছে। হে ভাই বেড়াদার, 4 ভাইয়ের কলিজার এক বোন গল্পটা তোমাদের মাঝে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাইও। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, পাশেই থাকবা। আর দেখা হবে পর্ব 5-এ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।